করেছেন, তো আপনারা সব ইনস্ট্রাকশন জানেন। যেটা হচ্ছে আপনাদেরকে আবার একটু বলতে হয়, সেটা হচ্ছে লিখে রাখেন। সেটা হচ্ছে কোনো প্রকার এআই সফটওয়্যার লাইক চ্যাট জিপিটি, প্যারাফ্রেজিং সফটওয়্যার, গ্রামারলি, এগুলো আপনি যদি ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে এআই জেনারেটেড শো করবে টানে টানে। তো এআই জেনারেটেড যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার স্ক্রিপ্ট দেখা হবে না। তো দ্যাট মিনস ইউ উইল গেট 0 আউট অফ 20। ওকে, তো এআই রিলেটেড কোনো কিছু যদি পাওয়া যায় সেক্ষেত্রে আপনাকে 0 দেওয়া হবে। সামটাইমস আপনার হচ্ছে টার্নিটিন শো not a number but percentage that this script is AI generated. তো সেক্ষেত্রেও কিন্তু আপনার সেম কোনো মার্ক পাবেন না। তো আপনাকে সাজেশন করব হচ্ছে এই যে প্যারাফ্রেজিং সফটওয়্যার যেমন কুইলবোট, তারপর হচ্ছে গ্রামারলি, যেগুলো হচ্ছে আপনারা ইনস্টল দিয়ে রাখেন পিসিতে অথবা হচ্ছে গুগল ক্রোমের সাথে এক্সটেনশন হিসেবে অ্যাড থাকে, সেগুলো হচ্ছে অফ করে রাখবেন। তো আপনি কিভাবে লিখতেছেন, মানে জাস্ট আপনি যেটা বুঝতে পারছেন সেটা হচ্ছে আপনার মতো করে লিখলেই হবে। আচ্ছা, এবার কোশ্চেনে আসি। দেখেন, আপনার হচ্ছে কারা কারা প্লেটো অ্যান্সার করবেন? আচ্ছা, আমি হচ্ছে জেনারেল একটা ইনস্ট্রাকশন দিয়ে দিই, তারপরে আপনাদের কোশ্চেন থাকলে বললাম। দেখেন, আপনাদের যে 3টা কোশ্চেন দেওয়া আছে, 3টা কোশ্চেনে দেখবেন ফার্স্ট লাইনটা হচ্ছে বোল্ড করা, মানে দ্যাট মিনস ওটাই হচ্ছে আপনাদের এসের মেইন টাইটেলটা আর কি। স্যার এটা কি শেয়ার দিচ্ছেন আর কি, স্ক্রিন শেয়ার? না না, স্ক্রিন শেয়ারে দেয় নাই। আপনাদের হচ্ছে যেটা কোশ্চেন দেওয়া হয়েছে আপনারা কোশ্চেনটা ওপেন করলেই পারবেন। সেটা হচ্ছে আপনাদের এই 3টা কোশ্চেনই আপনার ফার্স্ট লাইনটা দেখবেন হচ্ছে বোল্ড করা। ফার্স্ট লাইনটাই মানে হচ্ছে আপনার পুরো এন্টার এস এর টাইটেলটা হবে হচ্ছে ফার্স্ট লাইনটা, ফার্স্ট লাইনটা। এবং হচ্ছে বাকি যে ক্রোনোলজি আকারে হচ্ছে আপনি যাবেন সেটা হচ্ছে ইন ডিটেলস প্রতিটা কোশ্চেনে লেখা আছে। এবং আপনার যে রুব্রিক যেটা হবে, রুব্রিক কিন্তু বেসিক্যালি এটাই, মানে হচ্ছে আপনি এআই ইউজ করবেন না, প্লাস হচ্ছে আপনাকে হচ্ছে ক্রোনোলজি মেনটেন করতে হবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে আপনাদের সিমিলারিটি রিপোর্ট বা হচ্ছে আপনার প্লেজারিজম। 10% সিমিলারিটি বা প্লেজারিজম এটা অ্যাকসেপ্টেড, এটা কোনো সমস্যা না। বাট আপনি যদি এর বেশি টেক্সট হচ্ছে আপনি কোথা থেকে কপি করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সাইটেশন এবং রেফারেন্সিং করতে হবে এপিএ ফরম্যাটে। আপনি যদি কোথা থেকে ডিরেক্টলি কপি করেন বাট কোনো না দেন, সাইটেশন বা রেফারেন্সিং না দেন, সেক্ষেত্রে কিন্তু এটা প্লেজারাইজড স্ক্রিপ্ট হবে। আর হুবহু কপি যদি করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার কোটেশন মার্কে রাখতে হয়। আর যদি আপনি একটা থিম জাস্ট হচ্ছে আইডিয়া নেন সেক্ষেত্রে ওটাকে বলা হচ্ছে প্যারাফ্রেজিং। তো প্যারাফ্রেজিং করতে হলে ওটা ম্যানুয়ালি করতে হবে। তো প্লেজারাইজড স্ক্রিপ্ট হলে আপনার পার্সেন্টেজ কত পার্সেন্ট হচ্ছে সেটার উপরে মার্ক কাটা হবে। বাট এআই এর ক্ষেত্রে কোনো প্রকার আপনার কম্প্রোমাইজ থাকবে না। এন্ড হচ্ছে আপনার পরের স্টেপ হচ্ছে আপনার যে ক্রোনোলজি যেটা দেওয়া আছে প্রতিটা কোশ্চেনে, সেই ক্রোনোলজি আকারে হচ্ছে আপনাকে ফলো করে আসতে হবে। যেমন হচ্ছে আপনার ফার্স্ট কোশ্চেন যেটা, প্লেটোস থিওরি অফ ফর্ম এন্ড ইটস রিলেশনশিপ টু দ্য ফর্ম অফ ফুড। তো মেইন যে পুরা থিওরিটা হচ্ছে বেসিক্যালি কিন্তু আপনার দেওয়া হচ্ছে প্লেটোর যে আই কনসেপ্ট অফ ফর্ম, টু ডিফারেন্ট ওয়ার্ল্ড, ইন্টিজিবল ওয়ার্ল্ড এন্ড হচ্ছে আপনার ফিজিক্যাল ওয়ার্ল্ড, এই দুইটা ওয়ার্ল্ড নিয়ে কিন্তু কথা। So, in the beginning, explain according to Plato why certain knowledge is not attainable in the physical world and on what basis Plato conceive of two different worlds. তো আপনাকে এই সিকোয়েন্স হচ্ছে শুরু করতে হবে, কেন প্লেটো হচ্ছে আপনার হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ডকে রিয়েল মনে করতেছেন না, ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে কেন সার্টেন নলেজ পাওয়া পসিবল না। তো এই বেসিসে তিনি হচ্ছে টু ডিফারেন্ট ওয়ার্ল্ডের কনসেপ্ট নিয়ে আসছে। এবং এই টু ডিফারেন্ট ওয়ার্ল্ডের কনসেপ্ট আনতে গিয়ে তিনি হচ্ছে 3টা ধাপে হচ্ছে বিষয়টাকে এক্সপ্লেন করতেছে। একটা হচ্ছে এপিস্টেমোলজিক্যাল, মেটাফিজিক্যাল
অ্যান্ড হচ্ছে সেমান্টিক। এই যে তিনটা ডিফারেন্ট আর্গুমেন্ট দিয়ে তিনি তার পুরো এন্টায়ার আইডিয়া অফ ফর্মকে অ্যানালাইসিস করতেছে। তো এই তিনটা আর্গুমেন্টের কে আপনাকে অ্যানালাইসিস করতে হবে উইথ এক্সাম্পলস। ঠিক আছে? সো এক্সাম্পল ছাড়া কিন্তু এটা অ্যাকসেপ্টেড না। তো আপনি যখন এপিস্টেমোলজিক্যাল পার্টটা ডিসকাস করতে যাবেন তখন আপনাকে অ্যানালিসিস করতে হবে এই যে টু ডিফারেন্ট ওয়ার্ল্ড। তারপর হচ্ছে একটাকে আপনি জানতেছেন সেন্স এটার থ্রুতে ফিজিক্যাল ওয়ার্ল্ড, দেন আইডিয়াল ওয়ার্ল্ডকে আপনি জানছেন হচ্ছে ইন্টেলিজেন্স অর রিজন লজিকের থ্রুতে। তো এই দুইটার বেসিসে আবার আসতেছে আপনার দ্য কনসেপ্ট অফ ওপিনিয়ন অ্যান্ড নলেজ। প্লেটো বলতেছে এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে যা পাওয়া যায় এভরিথিং ইজ ওপিনিয়ন, আর নলেজ পাওয়া যায় হচ্ছে আইডিয়াল ওয়ার্ল্ডে। তো এগুলো হচ্ছে আপনার মেটাফিজিক্স এপিস্টেমোলজির পার্ট। দেন হচ্ছে আপনি মেটাফিজিক্স এর ডিসকাশন যখন করতে যাবেন তখন আপনি দেখাবেন যে আলটিমেট রিয়েলিটি যেটা হচ্ছে স্পেস এন্ড টাইম এক্সিস্ট করে না, বাট ইউ ক্যান প্রুভ ইট থ্রু লজিক, এন্ড দ্যাট সর্ট অফ আপনার ওয়ার্ল্ড এক্সিস্ট ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু প্লেটো। এটা মেটাফিজিক্স এর পার্টে যাবে। দেন সেমান্টিক এর পার্টে যাবে। সেমান্টিক হচ্ছে আপনি একটা নাম এখানে হচ্ছে আপনি ইনপুট করতে হবে। তো সেমান্টিক এবং প্র্যাগম্যাটিকের ডিফারেন্স ক্লাসে বলা হয়েছিল। তো এই তিনটা ডিফারেন্ট আর্গুমেন্ট দিয়ে হচ্ছে আপনাকে পুরোপুরি এই আইডিয়া অফ ফর্ম বা থিওরি অফ ফর্ম এটাকে অ্যানালাইসিস করতে হবে। দেন হচ্ছে এই থেকে হচ্ছে এটাকে আপনি ডিভাইডেড লাইনের থ্রুতে হচ্ছে দেখাবেন। তো এই ডিভাইডেড লাইনটা কিন্তু আপনাকে একে দেখাইতে হবে। এখানে বলা আছে যে আফটার দ্যাট স্কেচ প্লেটোস ডিভাইডেড লাইন। এটার কিন্তু আপনি নোট করে রাখেন, যদি আপনি ছবি না দেন সেক্ষেত্রে কিন্তু মার্কস কাটা যাবে। ডিভাইডেড লাইন বইয়ের মধ্যে ডিরেক্টলি দেওয়া আছে, আপনাদের স্লাইডেও দেওয়া আছে। তো ডিভাইডেড লাইন আপনাকে হচ্ছে কোনটা হায়ার ফর্ম কোনটা লোয়ার ফর্ম, কেন প্লেটো এটাকে হায়ার বলতেছে, যেমন আপনার সায়েন্সকে কেন তিনি হচ্ছে মিডলে ফেলতেছে, আর হচ্ছে আপনার ডায়ালেকট্রিক্সকে আপনার হায়ার ফর্মের মধ্যে ফেলতেছে। তো পুরো জিনিসটা আপনাকে একটা ডায়াগ্রামের মধ্যে দেখাতে হবে, এবং এই ডায়াগ্রামটা আপনি বই থেকে কাট করে নিতে পারেন, অথবা আপনাকে বেস্ট সাজেশন আমি দিব সেটা হচ্ছে আপনি খাতার মধ্যে আগে এটা লিখবেন, ম্যানুয়ালি হচ্ছে আপনার মতো করে এটা আঁকবেন, আপনি পেন্সিল দিয়ে কলম দিয়ে যেভাবে হোক আপনার মতো করে টাইটেল নাম দিবেন, দেন হচ্ছে এটাকে ছবি তুলে এটা হচ্ছে আপনি এমএস ওয়ার্ডে হচ্ছে অ্যাড করে দিবেন। ঠিক আছে? এন্ড ফাইনালি হচ্ছে আপনার এই ডিভাইডেড লাইনের শেষে যেটা relationship in order to attend this exercise, what does he mean by the higher form and why does divided line highest point belong to the form of good? এই যে এন্টায়ার যে আপনার ডায়াগ্রামটা যখন আঁকবেন, তো ফাইনালি যেটা আপনি হচ্ছে হাইয়েস্ট ফর্ম পাচ্ছেন, ওই হাইয়েস্ট ফর্মকে প্লেটো বলতেছে হচ্ছে আপনার ফর্ম অফ গুড। তো পুরা আপনার আইডিয়া অফ ফর্মের সাথে কিন্তু ফাইনালি যেটা আমরা কনক্লুড করছি সেটা হচ্ছে ফর্ম অফ গুড। এই বিষয়টা ফাইনালাইজ করতে হবে। আর ইন কনক্লুশনে যেটা বলা হচ্ছে, হাউ ডাজ প্লেটো প্রেজেন্ট অল অফ হিজ ফিলোসফিক্যাল থট টু দ্য আইডিয়া অফ অ্যালিগরি অফ কেভ। এই যে আপনার আইডিয়া অফ ফর্ম যেটা বলা হয়েছে এটাকে কিভাবে হচ্ছে প্লেটো অ্যালিগরি অফ কেভের থ্রুতে পুরা বিষয়টাকে সামারাইজ করতেছে। তো এই সিকোয়েন্সে হচ্ছে আপনার পুরা এসেটা হচ্ছে কমপ্লিট করতে হবে উইদিন আপনার 1500 ওয়ার্ডস। ঠিক আছে? এখন বলেন প্লেটো থেকে কার কার কোশ্চেন আছে? কারোই কোনো কোশ্চেন নাই? স্যার আমার একটা কোশ্চেন আছে। বলেন। কোশ্চেনটা হচ্ছে যে হোয়াট ডাজ হি মিন বাই দ্য হায়ার ফর্মস এন্ড ওয়াই ডাজ দ্য ডিভাইড লাইনস হাইয়েস্ট পয়েন্ট বিলং টু দ্য ফর্ম অফ গুড। এখানে হচ্ছে স্যার আমরা তো এর আগে জিনিসগুলো ব্যাখ্যা করে আসতেছি স্যার, তাহলে এই ক্ষেত্রে মানে এই ফেজটাই এসে আমাদের আসলে কি ব্যাখ্যা করতে হবে? ওইটা জাস্ট হচ্ছে কেন এটাকে আপনার এই ফর্ম অফ গুড বলা হচ্ছে। আমরা তো দুইটা কনসেপ্ট তো আমরা জানি, সেটা হচ্ছে আপনার এই থিওরি অফ ফর্মের কনসেপ্টের মধ্যে হায়ার ফর্মকে কেন হচ্ছে ফর্ম অফ গুড বলা হচ্ছে, ওইটাই জাস্ট হচ্ছে ফাইনালি আপনি ওইটা রিলেট করবেন। ফর্ম অফ গুড যে কনসেপ্টটা এটা কিন্তু পুরা আপনার কনসেপ্ট অফ এই থিওরি অফ ফর্মকেই কিন্তু রিপ্রেজেন্ট করে। ইয়েস স্যার। আর কোনো কোশ্চেন রিগার্ডিং প্লেটো?
কারো কোশ্চেন নেই? আচ্ছা, অ্যারিস্টটল কারা অ্যান্সার করবেন? নাহি এ, নসিন তাবাসসুম নাবিলা, আপনি অ্যান্সার করবেন? জি স্যার। জি স্যার, ইচ্ছা সেট করা। আচ্ছা, আপনাদেরকে জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল হাউ ক্যান লজিক বি ইউজড অ্যাজ এ টুল টু অ্যারাইভ এট দ্য ট্রুথ অর সার্টেনিটি অফ নলেজ। তো এটা হচ্ছে আপনার পুরা এসের টাইটেল, ঠিক আছে? আর আপনারা যখন, আচ্ছা আপনাদের হচ্ছে প্লেটো, অ্যারিস্টটল, ডেকার্ট যেটা আপনি লেখেন সেক্ষেত্রে হচ্ছে প্রতিটা পয়েন্টে আপনারা হচ্ছে সাব হেডিংস দিয়ে লিখবেন, সেক্ষেত্রে হচ্ছে ফাইন্ড আউট করা খুব ইজি। মানে আপনি ধরেন হচ্ছে টু আপনার এই থিওরি অফ ফর্ম, এটা সাব হেডিংস দিয়ে আপনি শুরু করলেন। তারপর ধরেন হচ্ছে এপিস্টেমোলজিক্যাল আর্গুমেন্ট, মেটাফিজিক্যাল আর্গুমেন্ট, সেমান্টিক আর্গুমেন্ট, এই তিনটা আলাদা আলাদা করে আপনি হচ্ছে সাব হেডিংস দিয়ে, সরি হ্যাঁ, হেডিং দিয়ে হচ্ছে বোল্ড করে দিলেন, অথবা সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। আপনার সবই 12 ফন্টেই হবে, বাট হচ্ছে আপনি যেটা সাব হেডিংস করতেছেন ওটা হচ্ছে বোল্ড করে দিবেন, অড প্যারা প্যারা করে দিবেন, বাট এক সিরিয়ালে একবার ডিরেক্টলি লেখেন না, সেক্ষেত্রে যদি খুঁজা পেতে অনেক সমস্যা হয়। তো আপনি বোল্ড করে দিলে সবচেয়ে ভালো হয়। টাইটেলটা আপনি বোল্ড করে দিলেন এবং বাকিগুলো হচ্ছে আপনি সাব হেডিংস করে দিয়ে দিলেন, মানে ডিফারেন্ট ডিফারেন্ট সেকশন গুলো, সেক্ষেত্রে ফিগার আউট করতে ইজি হবে। আচ্ছা, প্রথম হচ্ছে Aristotle যখন লিখতে যাবেন, explain the basic difference between Plato's philosophy and Aristotle's philosophy regarding the means of acquiring certain knowledge. আপনার প্লেটো এবং অ্যারিস্টটলের যে সার্টেন নলেজ পাওয়ার ক্ষেত্রে তাদের যে প্রসিডিউর ছিল, এখানে হচ্ছে ডিফারেন্সটা কোথায় এটাকে আপনার ফাইন্ড আউট করতে হবে। যে প্লেটোর ফিলোসফি, এটা ক্লাসে বারবার বলা হয়েছিল যে প্লেটোর ফিলোসফি এবং অ্যারিস্টটলের ফিলোসফি, তারা দুইজনই সার্টেন নলেজের কথা বলছে, বাট পার্থক্যটা হচ্ছে একজন বলছে যে সার্টেন নলেজ এই রিয়েল ফিজিক্যাল ওয়ার্ল্ডে পসিবল না, প্লেটো যেটা বলছে সার্টেন ওয়ার্ল্ড রিয়েল ওয়ার্ল্ডে পাওয়া যাবে, আর অ্যারিস্টটল বলতেছে না, এটা সার্টেন ওয়ার্ল্ড হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ডে পাওয়া যাবে। তো এই জিনিসটা হচ্ছে ডিফারেন্সটা প্রথমে লিখবেন, দেন উইথ এক্সাম্পল এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন ডিডাকটিভ এন্ড ইন্ডাকটিভ লজিক। তো এইখানে পার্থক্যর মধ্যে আরেকটা অংশ চলে আসবে যে প্লেটোস মেথডে ছিল ডায়ালেকটিক মেথড টু ফিগার আউট আপনার দা সার্টেনিটি অফ নলেজ, বাট অ্যারিস্টটল দেখাচ্ছে হচ্ছে থ্রু লজিক। তো ওই লজিকের মধ্যে আবার দুইটা ক্লাসিফিকেশন দেখাচ্ছে, একটা হচ্ছে ডিডাকটিভ আর একটা হচ্ছে ইন্ডাকটিভ। তো এই নেক্সট সেকশনে আপনাকে লিখতে হবে হোয়াট ইজ ডিডাকটিভ আর্গুমেন্ট উইথ এক্সাম্পল, হোয়াট ইজ ইন্ডাকটিভ আর্গুমেন্ট উইথ এক্সাম্পল। তো এগুলো হচ্ছে সাব হেডিংস করে বোল্ড করে দেবেন। And furthermore, solely explain the requirements of a good argument. And good argument এর মধ্যে আপনার বলা হচ্ছে some arguments are valid, some arguments are invalid, some are sound and some are unsound. তো এই জিনিসগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে ভ্যালিড আর্গুমেন্ট কি বোঝাচ্ছে উইথ এক্সাম্পল, কিভাবে হচ্ছে ইনভ্যালিড হয়, কখন হচ্ছে আমরা হচ্ছে একটা ভ্যালিড আর্গুমেন্টকে সাউন্ড বলি, আবার কখন আবার একটা ভ্যালিড আর্গুমেন্ট সেটা সাউন্ড নাও হতে পারে, এটা আপনাকে এক্সাম্পল সহকারে দেখাতে হবে। And in this process explain why what syllogism means. So entire যে স্ট্রাকচারটা লজিকে সেটাকে আমরা বলছি সিলোজিজম অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল। তো সিলোজিজমের ডেফিনেশন দিবেন, ফর্ম দিবেন, এন্ড হচ্ছে এক্সাম্পল। And finally, how does Aristotle distinguish between valid and invalid argument? এটা তো এটার মধ্যেই চলে আসবে। And explain Aristotle method of identifying invalid argument with the use of counter example. And next ধাপ হচ্ছে how to figure out invalid argument with counter example. তো সেম ফরম্যাটটা ফর্ম রেখে আপনি কিভাবে হচ্ছে অন্য একটা এক্সাম্পল দিয়ে এটা হচ্ছে জাস্টিফাই করতে পারেন যে এই ফর্মের মধ্যে যে কোনো আর্গুমেন্ট সেটা কি ভ্যালিড হবে নাকি ইনভ্যালিড হবে। And finally, what does Aristotle mean by the first principle? And explain why Aristotle considered them necessary and how he relies on the inductive method. Again, first principle according to Aristotle means the metaphysical discussion, what is the ultimate principle of this universe, এটা ছিল হচ্ছে আমাদের অন্টোলজিক্যাল। আর অন্টোলজিক্যালের আর্গুমেন্টের মধ্যে দুইটা সেকশন ছিল, আপনারা আবার একটু মনে করে দেখেন, আমাদের যখন ইন্ট্রোডিউসিং ফিলসফি পড়িয়েছিলাম
অন্টোলজিক্স মধ্যে একটা ছিল হচ্ছে আপনার নেচার অফ অন্টোলজি এবং আরেকটা হচ্ছে ফর্ম। তো নেচারের মধ্যে একটা পার্ট ছিল ম্যাটেরিয়ালিস্টিক এবং আরেকটা ছিল হচ্ছে আপনার আইডিয়ালিস্টিক। ওই আইডিয়ালিস্টিক যেটা, এটাই হচ্ছে আপনার অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, এটা হচ্ছে আপনার আলটিমেট প্রিন্সিপাল বা ফার্স্ট প্রিন্সিপাল। এবং অ্যারিস্টটল এই ফার্স্ট প্রিন্সিপাল পাওয়ার ক্ষেত্রে মিডিয়াম হিসাবে ধরছে হচ্ছে ইন্ডাকটিভ মেথডকে, নট ডিডাকটিভ। বিকজ আপনার ফার্স্ট প্রিন্সিপাল কিন্তু কনক্লুসিভলি ডিডিউসড হয় না, ফার্স্ট প্রিন্সিপালকে আমরা অ্যাজিউম করি, আমরা হচ্ছে এটা ইনফারেন্স বেসড। That's why Aristotle considered them necessary and how he relies on the inductive method to arrive this first principle. So first principle বা ultimate stuff of God বা যেটা আমরা বলি সেটাকে পাওয়ার হচ্ছে মেথড বা লজিক, সেটা হচ্ছে ইন্ডাকটিভ নট ডিডাকটিভ। তো এইটাই আপনি ফাইনালি কনক্লুড করবেন। এবার বলেন কোশ্চেন রিগার্ডিং অ্যারিস্টটল। কারো কোনো কোশ্চেন আছে? অ্যারিস্টটল রিলেটেড কোনো কোশ্চেন? নওশিন, তাবাসসুম, নাবিলা, আপনি কোশ্চেন আছে কোনো? জি না স্যার, আপাতত কিছু নাই। সিকোয়েন্স ধরে ধরে মেনটেন করবেন, তাহলে হচ্ছে আপনার ঠিক ঠিক। জি স্যার, ওটা বুঝতে পারছি। আচ্ছা, লাস্ট কোশ্চেন দেখেন, রেনে দেকার্ট, কার আনসার করবেন এটা? 1 2 3 সবাই লাস্ট ক্লাসে ছিলেন যারা হাত তুলতেছেন, ক্লাস না করে আবার রেনে দেকার্ট আনসার করতে দেন না। ছিলাম ক্লাস। জি স্যার, ক্লাসে ছিলাম স্যার। জি স্যার ছিল। আচ্ছা দেখেন, এন্টায়ার টপিকটা হচ্ছে কার্টেসিয়ান মেথড অফ ডাউট অ্যাবাউট নোয়িং এনিথিং ফর সার্টেন। সো মেথড অফ ডাউট অর কার্টেসিয়ান মেথড অফ ডাউট সেম কথা। এটা হচ্ছে আপনাদের টাইটেল। And in the beginning, describe how Rene Descartes set 4 rules of logic and applied them in philosophy to reach the certainty of knowledge. তো এই পার্টটা স্টার্ট করতে গেলে আপনাকে সেই ডেকার্টের ইসে আসতে হবে, মূল ফিলোসফিতে আসতে হবে। যে ডেকার্ট ওয়াজ এ ম্যাথমেটিশিয়ান and he tried to apply mathematics or mathematical logic in philosophy to get the certainty of knowledge. So this is the basic objective of আপনার হচ্ছে ডেকার্টস ফিলসফি। তো আপনাকে এটা 4টা লজিক দেখাইতে হবে কিন্তু প্রথমে। ম্যাথমেটিক্স এর 4টা লজিক ছিল এবং এইটা কিভাবে তিনি হচ্ছে অ্যাপ্লাই করে, দেন হচ্ছে এটা পরের ডিসকাশনটা। And use example to illustrate some of his doubt and whether you are inclined to agree with the nature of this doubt regarding the physical world. তারপরে বাকি যে স্টেপগুলো দেওয়া আছে এটা হচ্ছে তার ডিফারেন্ট ডাউট গুলো নিয়ে হচ্ছে কথা। ধরেন হচ্ছে আপনার ডেকার্ট হচ্ছে শুধুমাত্র, আচ্ছা ডেকার্ট ফিলোসফি বলার ক্ষেত্রে যেটা শুরুতে বললাম ম্যাথমেটিক্স এর কথা বলবেন, দেন হচ্ছে সে কিভাবে হচ্ছে রিজনটাকে ফোকাস করতেছে, নট এক্সপেরিয়েন্স। তো কেন তাকে রেশনালিস্ট ফিলোসফার বলা হয় এটা এক্সপ্লেন করবেন জাস্ট ইন শর্টে। যে ডেকার্ট ফোকাস অন কি বলে, ডেকার্ট support reason or logic as the sources of knowledge, not experience, because according to rationalist philosopher আপনার এই experience or empirical data, sensory data can't give us precise knowledge. There are different flaws, so we should depend on reason or logic. And এখান থেকে আসতেছে তার innate idea concept. So we only focus on innate idea and there is no flaws here. So এর পরের ধাপে হচ্ছে তার মেথড অফ ডাউট, where he tried to apply mathematical argument in philosophy. তো এইখানে এই যে ম্যাথমেটিক্স এর যে 4টা রুলস আছে, আপনার ফার্স্ট রুলস হচ্ছে আপনার কোনো কিছু র্যান্ডমলি আপনি বিলিভ করবেন না উইদাউট জাস্টিফিকেশন। তো আপনাকে অবশ্যই এটা প্রুফ করতে হবে, প্রুফ ছাড়া আপনি হচ্ছে এটাকে বিলিভ করবেন না। সেকেন্ড ধাপে হচ্ছে আপনি যে কোনো একটা কমপ্লেক্স ইস্যুকে আপনি অনেকগুলা ভাগে হচ্ছে ডিভাইড করবেন। সেটা প্রথম হচ্ছে সিম্পল পার্টে ডিভাইড করবেন, সিম্পল পার্টগুলো আলাদা করবেন, দেন হচ্ছে কম্পারেটিভলি আরেকটু কমপ্লেক্স যেগুলো এটাকে আলাদা করবেন, এবং একেবারে
কমপ্লেক্স বা ডিফিকাল্ট যেগুলো এগুলো হচ্ছে ফাইনাল স্টেজে রাখবেন। এবং সলভ করার ক্ষেত্রে প্রথমে সিম্পল পার্ট দিয়ে শুরু করবেন, দেন হচ্ছে কম্পারেটিভলি আপনি একটু কমপ্লেক্স পার্টে যাবেন এবং ফাইনালি হচ্ছে মোর ডিফিকাল্ট পার্টে হচ্ছে যাবেন। আর ফোর্থ ধাপটা হচ্ছে আপনার পুরো প্রসেসটা আবার রিপিট করবেন আপনি, এবং হচ্ছে দেখবেন কোনো কিছু বাদ পড়তেছে কিনা। তো এটা হচ্ছে ম্যাথমেটিক্সের ফোর আর্গুমেন্ট, লজিক্যাল আর্গুমেন্ট। এই মেথডটাই তিনি হচ্ছে এখন ফিলোসফিতে কিভাবে অ্যাপ্লাই করি আমরা সেটা হচ্ছে দেখাইতে হবে। এখন মেথড অফ ডাউট, এটা হচ্ছে তিনি কয়েকটা স্টেজে দেখাইছে। ফার্স্ট ডাউটটা হচ্ছে আপনার হচ্ছে সেন্সরি পারসেপশন। এই সেন্সরি পারসেপশন মধ্যে আবার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে আপনার যেটা আপনি ফিজিক্যাল ওয়ার্ল্ডে দেখতেছেন, ঠিক আছে? ফিজিক্যাল ওয়ার্ল্ডে ইউ ক্যান এক্সপিরিয়েন্স ইট থ্রু দ্য সেন্সরি পারসেপশন আর সেন্স ডেটা, মানে আপনার 5 সেন্স অর্গান দিয়ে যেটা দেখতেছেন। সো এইগুলা হচ্ছে এর মধ্যে ডাউট করতেছেন বিকজ আপনার হচ্ছে সেন্স ডেটা আপনাকে প্রপার নলেজ দেয় না। আপনি বিভিন্ন এক্সাম্পল সহকারে দেখাবেন, যেমন হচ্ছে আপনি চোখ দিয়ে দেখতেছেন, বাট সবসময় চোখে যা দেখেন সেটা আপনার রিয়েল নাও হতে পারে। আপনি মিরাজ দেখেন, তারপর হচ্ছে অন্ধকারে একটা ডিফারেন্ট শেপ দেখেন, বাট এখানে আপনার একটা রিয়াকশন হয়। বা ডিফারেন্ট টাইমে হচ্ছে আপনি ধরেন হচ্ছে আপনি কালার ব্লাইন্ড, ফর এক্সাম্পল কালার ব্লাইন্ড, বা হচ্ছে আপনি রাতের বেলা দেখেন না, যেটাকে রাত কানা রোগ বলে। তো ডিফারেন্ট টাইমে হচ্ছে আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স ডিফারেন্ট হতে পারে। বা ধরেন হচ্ছে আপনি হ্যালোজেন বাতির নিচে, যে সোডিয়াম বাতি যেটাকে বলে, সোডিয়াম বাতির নিচে যদি আপনি যান সেক্ষেত্রে দেখবেন আপনি এক্সাক্ট কালার ডিটেক্ট করতে পারতেছেন না। তারপর ধরেন হচ্ছে আপনার ঘ্রাণ শক্তি, স্নিফিবিলিটি, সেটা ধরেন হচ্ছে একটা কুকুরের তুলনায় আপনার কম। বা আপনার ধরেন হচ্ছে আল্ট্রাসনিক সাউন্ড আপনি শুনতে পারেন না, একটা আপনার হচ্ছে বাদুর অথবা একটা পিঁপড়া যেটা শুনতে পারে। তো এই জায়গায় ফিজিক্যাল ওয়ার্ল্ডের যে ফ্লস গুলা, এই ডাউটটা হচ্ছে আপনি এখানে দেখাবেন, যে হঠাৎ দ্য প্রবলেমস অফ ফিজিক্যাল ওয়ার্ল্ড, এটা একটা পার্ট। এন্ড ফিজিক্যাল ওয়ার্ল্ডের আরেকটা পার্ট হচ্ছে ড্রিমের পার্ট, যেটা আপনি স্বপ্নে দেখতেছেন রিয়েল ওয়ার্ল্ড, মনে হচ্ছে যে আপনার রিয়েল ঘটনাটা, কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল না, বাট এক্সপিরিয়েন্স কিন্তু হচ্ছে। এক্সপিরিয়েন্স কিন্তু রিয়েল, বাট ঘটনা কিন্তু ঘটে নাই। তো এই যে পার্টটা, এই পার্টটাকে আপনি দেখাবেন পুরো ডাউটের ফার্স্ট স্টেজ, ডাউট অন আপনার হচ্ছে সেন্সরি পারসেপশন আর ডাউট অন ফিজিক্যাল ওয়ার্ল্ড। এখানে দেখবেন একটা দেওয়া আছে আপনার এই এই কি বলে, ডাউট ডিভাই হোয়াই ডাজ হি স্টার্ট ডাউটিং ইন সেন্স ফিজিক্যাল ওয়ার্ল্ড ইভেন ম্যাথ এন্ড ম্যাথমেটিক্যাল রুল। সেকেন্ড ডাউট যেটা, সেকেন্ড ডাউটে হচ্ছে আপনি ওই যে দেখেন এবার কিন্তু ম্যাথমেটিক্স এর 4টা লজিক কিন্তু ফলো করতেছে। আবার সেকেন্ড পার্টে গিয়ে আমরা যেটা দেখতেছি যেটা হচ্ছে ওই যে লজিকের ফার্স্ট পার্ট যেটা আমরা বলছিলাম, যে হচ্ছে আপনি কোনো কিছু প্রুফ ছাড়া র্যান্ডমলি বিলিভ করবেন না। এবং সেকেন্ড ধাপে হচ্ছে আপনি যাবেন কম্পারেটিভলি, আপনি হচ্ছে ইজি পার্টগুলো আগে সলভ করবেন, দেন হচ্ছে কম্পেয়ার মানে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আপনি কমপ্লেক্স পার্টে যাবেন। তো প্রথম ধাপটা ছিল ফিজিক্যাল ওয়ার্ল্ডের ডাউট, এটা কিন্তু মোটামুটি খুব ইজি বিষয়, এটা সবাই আমরা বুঝি যে এটা আপনার ফিজিক্যাল ওয়ার্ল্ডের প্রবলেমগুলো কি। বাট সেকেন্ড ধাপটা দেখেন ম্যাথমেটিক্সে ডাউট করতেছে কিন্তু তিনি, মানে আর একটু কমপ্লেক্স দিকে চলে গেছে। এখন এখন তিনি অ্যাজ ম্যাথমেটিশিয়ান, কিন্তু তার ক্লেম হচ্ছে যে এটাও আমরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি করতেছি না, উই মে বি ডমিনেটেড বাই আপনার অ্যানাদার, আপনার হচ্ছে মেকানিজম অর অ্যানাদার ডিফারেন্ট বিইংস, লাইক আপনার ইভেল ডিমন, দ্য কনসেপ্ট অফ ইভেল ডিমন। এই বিষয়টা আপনাকে আনতে হবে, যে হোয়াট ডু মিন বাই কনসেপ্ট অফ ইভেল জিনিয়াস অর ইভেল ডিমন। এইটা কিভাবে হচ্ছে আমাদেরকে মিসগাইড করে, আমরা যেটাকে ম্যাথমেটিক্সে দেখতেছি সেটা অ্যাকচুয়ালি নাও হতে পারে। আপনি সিজোফ্রিনিয়া পেশেন্টের এক্সাম্পল আনতে পারেন, বা ধরেন হচ্ছে এনি কাইন্ড অফ সাইকোলজিক্যালি ডিসঅর্ডার্ড পারসন যারা থাকে, তো তাদের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে তারা অনেক ক্রিটিক্যাল বিষয় হয়তো সলভ করতেছে, বাট অ্যাকচুয়ালি তারা হচ্ছে কনসিয়াস মাইন্ড এটা করে নাই, অন্য কোনোভাবে এটা হচ্ছে আপনি হচ্ছে কন্ট্রোল হচ্ছে। তো এই ইভেল ডিমনের কনসেপ্ট হচ্ছে আপনার ম্যাথমেটিক্সের ডাউটের সাথে যে কানেক্টেড। এটা হচ্ছে আপনাদের সেকেন্ড স্টেপটা বললাম, মানে এই ডাউটের। আর ফাইনাল ডাউটটা হচ্ছে একেবারে এক্সট্রিম, মানে একেবারে মানে ক্রিটিক্যাল সিচুয়েশনের ডাউট। এইখানে কিন্তু ম্যাথমেটিক্সের ওই লজিক ইউজ হচ্ছে। দেখেন সিম্পল থেকে আমরা কিন্তু গ্রাজুয়ালি কমপ্লেক্সের দিকে গেছি, এবং লাস্ট একেবারে মোর কমপ্লেক্স পার্টটা হচ্ছে ডাউট ইন সেলফ, মানে নিজের এক্সিস্টেন্স আছে কিনা সেটা নিয়ে আমি ডাউট করতেছি। তো এইটাকে প্রুফ করার ক্ষেত্রে তিনি দেখাচ্ছে যে হচ্ছে আমি হিউম্যান বিংস, সো আমার এক্সিস্টেন্স আছে কিনা নাই সেটা নিয়ে হচ্ছে আমার ডাউট। তো এই তিনটা ডাউটের পরে তিনি হচ্ছে ফাইনালাইজড
করা হয় সেটা হচ্ছে যে আমার এক্সিস্টেন্স ছাড়া আমার তো ডাউট করার কথা না। তো আমি যেহেতু ডাউট করতেছি, অ্যাজ আই এম ডাউটিং, দ্যাট মিনস আই এম থিঙ্কিং, এন্ড অ্যাজ আই এম থিঙ্কিং দ্যাট মিনস I must existed. I must exist. Okay, so cogito ergo sum. So I think therefore I exist. তো এই তিনটা ধাপের ডাউটের পরে ফাইনালি তিনি নিজের সেলফ এক্সিস্টেন্সকে প্রুভ করেন, এবং এই এক্সিস্টেন্স প্রুভ করার মাধ্যমে তিনি হচ্ছে তার যে স্কেপটিক যে অ্যাটিটিউড ছিল এইখান থেকে তিনি হচ্ছে সরে আসে। তো ফাইনালি আমরা দেখব যে হচ্ছে can we consider Descartes as a skeptic philosopher, মানে আর্গুমেন্টটা যদি দাঁড়ায় সেক্ষেত্রে আপনি যেটা বলতে হবে যে হোয়াট ইজ স্কেপটিসিজম, এটা আপনাকে লিখতে হবে। হোয়াট ইজ স্কেপটিসিজম ইন ফিলসফি, and according to skepticism certain knowledge is not possible. So in the beginning of Descartesian philosophy we find that Descartes' method of doubt was kind of skeptic. So it's a methodological doubt. But finally, when Descartes proved that the existence must be existed, that means in the finally we can't call Rene Descartes as a skeptic philosopher. Okay, so Descartes ডাউটটা ছিল মেথোডোলজিক্যাল, যে আপনার স্কেপটিক মেথডটা অ্যাপ্লাই করছে, বাট সে কিন্তু স্কেপটিক ফিলসফার না। And finally, briefly outline why Descartes considered the knowledge of existence of God as a clear and distinct idea. এটা হচ্ছে যে এক্স নিহিলো নিহিলো ফিট, এই আর্গুমেন্ট দিয়ে এস্টাবলিশ করতে হবে। এটা হচ্ছে নাথিং কামস ফ্রম নাথিং। So as we are talking about the existence of God, that means we must have the idea of God in the beginning of our birth. তো এটা হচ্ছে ইনেট আইডিয়ার কনসেপ্ট। ওই যে ইনেট আইডিয়া আবার আসতেছে এখানে। সো ইনেট আইডিয়াটা এখানে আবার আপনার রিপিট হবে। সো এটা হচ্ছে ফাইনালি আপনার দ্য রেনে দেকার্তের মেথড অফ ডাউট। এবার বলেন আপনাদের কোশ্চেন কি, কোয়ারিজ কি রিগার্ডিং রেনে দেকার্ত? স্যার একটা কোশ্চেন হচ্ছে যে স্কেপটিসিজম নিয়ে যে বললেন যে তার মেথড হচ্ছে স্কেপটিক ছিল, কিন্তু পরবর্তীতে হচ্ছে মানে ব্যাপারটা কি রকম যে উনি ওনার এক্সিস্টেন্স মেনে নিচ্ছে দেখে ওনাকে আমরা বলতেছি না যে সে স্কেপটিক মেনে নেয় নাই, সে প্রুফ করছে। মানে ম্যাথমেটিক্সে তো আসলে মেনে নেওয়া নাই, ম্যাথমেটিক্স যদি প্রুভড হয় সেখানে আর মানতে বাধ্য, কিছু করার নাই। তো সে যেহেতু ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করছে, এটা যখন প্রুভড হয়ে গেছে, লজিক্যালি প্রুভ, তখন আর সে বলতেছে না সার্টেন নলেজ পসিবল। কিন্তু তার ফিলসফির শুরুতে কিন্তু তার মেথড ছিল যে সার্টেন নলেজ পসিবল না। সে ডাউট করতে করতে যাইতেছে। তো ডাউট করতে করতে একটা ফাইনাল স্টেজে গিয়ে যখন দেখতেছি যে এটা মানে প্রুভড হচ্ছে, যে আমার নিজের সেলফ এক্সিস্টেন্স নিয়ে যখন আমার ডাউট আছে কিন্তু আমি এটাকে প্রুফ করে দেখাইতেছি, তো ফাইনালি আমার আর মানে এটা বলার কোনো ওয়ে নাই যে সার্টেন নলেজ পসিবল না। তো এখন আমাকে স্বীকার করতেই হবে যে সার্টেন নলেজ পসিবল, এটা লজিক্যালি প্রুভ। তো আমরা অ্যাজ এ রিডার অফ রেনে দেকার্ত আমরা যদি বলি সেক্ষেত্রে বলবো যে রেনে দেকার্ত স্টার্টিং স্কেপটিক ছিল, দ্যাট মিনস তার মেথোডোলজি স্কেপটিক ছিল, বাট ফাইনালি পুরো তার ফিলসফি পড়ার পর আমরা বলতে পারি না সে হচ্ছে স্কেপটিক ফিলসফার। এন্ড এটাই হচ্ছে আপনার এন্টায়ার মেথড অফ ডাউট। এবং এটা বলেন। জি সরি স্যার ইন্টারাপ্ট করলাম স্যার, এক্সিস্টেন্স অফ গডটা নিয়ে যদি আরেকবার বলতেন যে এখানে আসলে আমাদের কি পোর্ট্রে করতে হবে? এটা হচ্ছে ইনেট আইডিয়া যেটা ছিল, আমাদের তিনটা আইডিয়ার কথা বলছিল, মানে জেনারেলি তিনটা আইডিয়া আমরা মানে ফর্ম করি, একটা হচ্ছে অ্যাডভেন্টিটিয়াস আইডিয়া, ফ্যাক্টিটিয়াস আইডিয়া আর ইনেট আইডিয়া। তো দেকার্ত বলতেছে প্রথম দুইটা মানে অ্যাডভেন্টিটিয়াস আর ফ্যাক্টিটিয়াস আইডিয়া আসলে রিয়েল না, এবং এটা হচ্ছে আমাদের সার্টেন নলেজ দেয় না। তো সার্টেন এন্ড ডিস্টিংক্ট নলেজ শুধুমাত্র ইনেট আইডিয়াতে পাওয়া যায়, কারণ হচ্ছে এটা মধ্যে কোনোই নাই, এটা লজিক্যালি পাওয়া যায়। তো আইডিয়া অফ গড এটা হচ্ছে ইনেট আইডিয়া, এবং এটা আমরা কিভাবে প্রুফ করি, এটা হচ্ছে একটা অ্যানসিয়েন্ট গ্রিক একটা আর্গুমেন্টের থ্রুতে দেকার্ত দেখাচ্ছেন, সেটা হচ্ছে এক্স নিহিলো নিহিলো ফিট। দ্যাট মিনস আপনার হচ্ছে নাথিং কাম ফ্রম নাথিং। এখন আমরা যেহেতু কথা বলতেছি যে গড আছে কি নাই, এই আর্গুমেন্টে যাওয়ার অর্থ কি, দ্যাট মিনস গড নামক একটা বিষয়ের আইডিয়া তো আমাদের মধ্যে আছে।
আইডিয়া ছাড়া তো আমরা গড এক্সিস্টেড কিনা বা এক্সিস্টেড না এই আর্গুমেন্টে যাওয়াই পসিবল, মানে অ্যাকর্ডিং টু ইনেট আইডিয়া আমাদের ব্রেনের মধ্যে এটা আছে দেখে এটা নিয়ে আমরা কথা বলতেছি। তো এখান থেকে প্রুফ করা হয় যে নাথিংস কাম ফ্রম নাথিং। তো গডের আইডিয়া যেহেতু আসতেছে, দ্যাট মিন্স এক্সিস্টেন্সও আছে। ওকে স্যার। বাকিরা বলেন। ও আপনাদের একটা ক্রিটিসিজম আছে যেটা গত ক্লাসে বলছিলাম, এটা হচ্ছে ডেকার্টের এই ফিলসফিটা আপনার হচ্ছে একটা ফ্যালাসি দিয়ে ক্রিটিক করা যায়, সেটা হচ্ছে ফ্যালাসি অফ বেগিং দ্য কোশ্চেন। এটা আপনার ইভ্যালুয়েশন আপনি লিখতে পারেন। এবং ডেকার্টের ইভ্যালুয়েশন যেটা আপনি লিখবেন সেটা হচ্ছে ডেকার্টের এন্টায়ার মেথডটা is considered as fallacy of begging the question, but at the same time his method, his contribution is very important in the history of philosophy as well as to understand the history of science. কারণ এরপরে আপনার হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স বা হচ্ছে আপনার ন্যাচারাল সায়েন্স যেটাকে বলে সেটা শুরু হয়েছে, বা শুরু হয়েছে বলা যাবে না, মানে শুরু তো আগে থেকে হয়েছে, বাট এটা এস্টাবলিশড হয়েছে আর কি। এই যেটা এখন পর্যন্ত আপনাকে রেলেভেন্ট, আপনি যদি সায়েন্স বুঝতে চান অবশ্যই আপনাকে এই কার্টেসিয়ান মেথড আগাইতে হবে। কোনো কিছুই আপনার র্যান্ডমলি বিলিভ করা যাবে না, সায়েন্সে কোনো বিলিফের জায়গা নেই। সায়েন্সের যেটা জায়গা সেটা হচ্ছে প্রুফ, এভিডেন্স। আপনার হচ্ছে অ্যাপ্লিকেবল ডেটা আপনাকে দিতে হবে, প্রুভেবল ডেটা দেখাইতে হবে। উইদাউট সেটা আপনার সায়েন্স হবে না, এটা আপনাকে কেউ অ্যাকসেপ্ট করবে না। সো ইভ্যালুয়েশনে আপনি ডেকার্টের এগেইনস্টে আর্গুমেন্টের এগেইনস্টে ফ্লস দেখাতে পারেন, যেটা ফ্যালাসি হিসাবে কাউন্ট হয়। এট দ্য সেম টাইম ডেকার্ট কন্ট্রিবিউশনটা কি, ডেকার্ট কেন স্টিল ডেকার্ট রেলিভেন্ট and why he is considered as father of modern philosophy. আর এই টপিকটার জন্য আপনাদের তিনটা টপিকের কথাই বলি, সেটা হচ্ছে প্লেটো এবং অ্যারিস্টটল। এই দুইটার ক্ষেত্রে আপনারা যে বইটা ফলো করবেন সেটা হচ্ছে দ্য গ্রেট কনভারসেশন বাই মেলকার্ট। আর ডেকার্টের ক্ষেত্রে শুধু ফলো করবেন হচ্ছে ফিলসফি দ্য ক্লাসিক, এই নিগেল ওয়ালবার্টনের বইটা। এই সব বই আপনাদের ক্লাসরুমে দেওয়া আছে। আর অ্যারিস্টটলের ক্ষেত্রে আর একটা বই আপনার সাপ্লিমেন্টারি হিসেবে ইউজ করতে পারেন, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু লজিক, আপনার হচ্ছে আরভিন এম কপি, এটা ক্লাসরুমে দেওয়া আছে। বলেন আর কোনো কোশ্চেন? আপনার হচ্ছে টোটাল প্রথম কোশ্চেনটার জন্য কোনটা ইয়ে করতে পারি, follow করতে পারি? মেলকার্টের দ্য গ্রেট কনভারসেশন, মানে এটা হচ্ছে আপনাদের মাদার বুক। বাকি আপনি অন্য বই ফলো করতে পারেন, নো প্রবলেম। অন্য বই যেগুলো আমি ক্লাসরুমে দিয়েছি ওইগুলাই, ওই সাফির ফিলোসফার্স ওয়ে, তারপরে ভেলাসকাজের ফিলোসফি, এগুলো ফলো করতে পারেন, ওইগুলোর মধ্যেও আছে। ওকে স্যার। বাট ওই মাদার বুক যেটা আমাদের কোর্স আউটলাইন, যেটা মানে কি বলে কোর্স কন্টেন্ট স্লাইড যেগুলো তৈরি করা হয়েছে, সেগুলো হচ্ছে মূলত এই আপনার অ্যারিস্টটল এবং প্লেটোর জন্য হচ্ছে গ্রেট কনভারসেশন, আর ডেকার্টের হচ্ছে আপনার নিগেল ওয়ালবার্টন। এন্ড মোস্ট অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে স্লাইড থেকে কখনো রেফারেন্স দিতে যাবেন না। স্লাইডের কোনো রেফারেন্স সাইটেশন এগুলো অ্যাকসেপ্টেড না। আপনাকে স্লাইডের ইনফরমেশন গুলো সব বই থেকে নেওয়া হয়েছে, আপনি বই ধরে রেফারেন্স দিবেন। আর আমি আপনাকে সাজেস্ট করব সেটা হচ্ছে কোনো প্রকার ওয়েবসাইট, আনঅথরাইজড ওয়েবসাইট স্পেশালি, এবং হচ্ছে এই আমাদের এই ম্যাটেরিয়ালের বাইরে অন্য কোনো ম্যাটেরিয়াল ইউজ করতে যায় না, কারণ ফিলোসফিতে প্রচুর ভুলভাল ম্যাটেরিয়াল আপনি পাবেন। এবং হচ্ছে মনে করেন আপনি কোনো একটা ওয়েবসাইট থেকে কপি করছেন, আপনি নিজেও জানেন না ওয়েবসাইটটা হচ্ছে এআই জেনারেটেড, তো আপনাকে কিন্তু এআই ধরবে এটা। তো আপনাকে আমি আর একটা ইম্পর্টেন্ট যেটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে রিডিং ম্যাটেরিয়ালস ক্লাসরুমে যেগুলো দেওয়া আছে, কোর্স আউটলাইনে যেগুলো দেওয়া আছে, এগুলো অথরাইজড, অথেন্টিক। আপনি এটা ইউজ করেন, এর বাইরে অন্য কিছু ইউজ করতে যাবেন না। আমাদের রেকর্ডেড লেকচার গুলো কিন্তু এই বইগুলো থেকে ফলো করে দেওয়া হয়েছে, ঠিক আছে? সো এই বইয়ের বাইরে যে আপনার যেটা
মূল বই বললাম গ্রেট কনভারসেশন ম্যালকর্ট, আর হচ্ছে আপনার নিগেল ওয়ালবার্টনের ফিলসফি দ্য ক্লাসিক। এর বাইরে আপনি আর কয়েকটা বই আপনাদের আমাদের ক্লাসরুমে দেওয়া আছে, দেখেন। এটা হচ্ছে ফিলোসফার্স ওয়ে বাই হচ্ছে শাফি, তারপরে ম্যানুয়েল ভেলাস্কাজের ফিলসফি, তারপর হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন আপনার হিস্ট্রি অফ ফিলসফি বাই হচ্ছে ফ্রাঙ্ক থিলি, বা যেগুলো আমি ক্লাসরুমে দিয়ে রাখছি যে কয়েকটা। এর বাইরে আপনি আর কোনো বই ফলো করতে যাবেন না, এক্ষেত্রে আপনার এই মিস ইনফরমেশন আসতে পারে, ভুল অ্যানালাইসিস আসতে পারে। আপনাদের সব কোশ্চেন লিখতে হবে কিন্তু 1500 ওয়ার্ডসে, এক্সক্লুডিং রেফারেন্সেস এন্ড ফ্রন্ট পেজ। আচ্ছা, ফ্রন্ট পেজে এটা নোট করে রাখেন, ফ্রন্ট পেজে হচ্ছে আপনাকে কয়েকটা বিষয় লিখতে হবে। সেটা হচ্ছে নাম্বার 1 আপনার নাম, আপনার আইডি, আপনার সেকশন, and most important, which question you are going to answer. ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদের এখনো শিখিয়ে দিতে হয়। কোশ্চেন একটা লেখা শুরু করে দেন, কিন্তু কত নাম্বার কোশ্চেন অ্যান্সার করছেন এগুলো আপনি বলেন না। তারপর হচ্ছে আপনার যে লাইন স্পেসিং ডাবল হইতে হবে। তারপর হচ্ছে ফন্ট 12 সাইজের, টাইম নিউ রোমান। এইগুলো যদি আপনি মেনটেন না করেন সেক্ষেত্রে কিন্তু মার্কস কাটা যাবে 1 2 3 এরকম করে। তো এগুলো কিন্তু সিরিয়াসলি দেখতে হবে আপনার। আপনি যদি আপনার স্ক্রিপ্টে আপনার সিগনেচার না থাকে, দ্যাট মিন্স আপনার নিজের নাম না থাকে, সেক্ষেত্রে কিন্তু মার্কস কাটা হবে। জাস্ট আইডি থেকে আপলোড করে দিলেই হবে না। আপনি একটা ফ্রন্ট পেজ বানাবেন, ফ্রন্ট পেজে আপনার যে বিষয়গুলো থাকবে, আমি আবার বলতেছি, আপনার ফুল একাডেমিক নেম, যেটা আইডি কার্ডে আপনার লেখা, তারপরে আপনার আইডি, তারপর হচ্ছে আপনার সেকশন, কত, আপনার সেকশন 2, তারপর হচ্ছে আপনি কোন কোশ্চেনটা অ্যান্সার করতেছেন, 3টা কোশ্চেনের মধ্যে কোনটা অ্যান্সার করতেছেন, ওইটা অবশ্যই লিখবেন। প্লেটো নাকি অ্যারিস্টটল নাকি ডেকার্ট, 1 2 3। দেন সেকেন্ড পেজ থেকে আপনি শুরু করবেন। আর এবং হচ্ছে আপনার ওভারঅল ওয়ার্ড কাউন্ট, এই ফ্রন্ট পেজ এবং হচ্ছে আপনার রেফারেন্স, এই দুইটা, এগুলা বাদে হবে। এগুলা বাদে আপনি 1500 ওয়ার্ডস এর মতো লিখবেন। ওয়ার্ড আপনার বাড়তে পারে, যদি বাড়ে সেক্ষেত্রে হাইস্ট 2000 ওয়ার্ডের উপরে যাবেন না। এনি কোশ্চেন? স্যার টাইটেলটা কি আরেকবার একটু বলা যাবে ফার্স্ট কোশ্চেনটা? টাইটেল হচ্ছে কোশ্চেনে যা লেখা আছে ওইটাই, বোল্ড করে যেটা দেওয়া আছে। মানে এই স্যার যে এখানে প্লেটোস থিওরি অফ ফর্মস লিখলেই হবে? এই লিখবেন যে প্লেটোস থিওরি অফ ফর্ম এন্ড ইটস রিলেশনশিপ টু দ্য ফর্ম অফ গুড। টাইটেল তো দেওয়াই আছে। আর স্যার থার্ডটা কি স্যার কার্টেসিয়ান আরটা হচ্ছে কার্টেসিয়ান মেথড অফ ডাউট, আর কিছুই না। টাইটেলের উপর কোনো মার্কস নাই, জাস্ট আপনাকে কি করার জন্য, মানে কি লিখতেছেন, মানে মূল থিমটা কি হবে পুরো এসের, এই কারণে ওই পার্টটা বোল্ড করে দিচ্ছি। ওকে স্যার। আর বাকিটা কিভাবে সিকোয়েন্স মেনটেন করতে হবে এটা ডিটেইলসে লেখা হয়েছে। কিন্তু আপনাদের শুধু কোশ্চেনটা দিয়ে দিলে কিছুই বুঝতেন না। মানে নিয়ম হচ্ছে শুধু তো ওই যে বোল্ড যেটা দেওয়া আছে এটাই হচ্ছে মূল কোশ্চেন, বাকিগুলো তো আপনাদের না দিলে লিখতে পারতেন না। ওইটাই আপনাদের মেনটেন করতে হবে। এখন বলেন, আর কোনো কোশ্চেন? কোশ্চেন না থাকলে শেষ করে দেব। হ্যাঁ, ডেডলাইন কয় তারিখ দিছে? হ্যাঁ, স্বাধীনতা দিবস, বন্ধ তো এই দিন, বন্ধ যেহেতু স্যার 27 তারিখ দেওয়া যায় না? না, স্বাধীনতা দিবস বন্ধ আছে, সরকারি ছুটি। স্যার বাসায় যাব স্যার, বাস ওই দিন। সমস্যা নেই, তাহলে আপনি 25 তারিখে শেষ করে দেন। স্যার আমার এক্সাম 25 তারিখ পর্যন্ত। হ্যাঁ, এখন তো এক্সামই চলতেছে। স্যার এটাও তো একদিন একটা স্যার আমার কনসিডার করেন। জি স্যার, একটু বাড়াই দিলে বেটার। না, স্যার 27 তারিখ দিয়ে দেন স্যার। আপনি করতে থাকেন, তারপরে পরে সব পরে। আর কোনো কোশ্চেন আছে? না থাকলে আপনারা লিভ নিতে পারেন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওকে, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।